হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এবং আজকে আমাদের পার্ট 4 যে প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স নিয়ে কথাবার্তা আরকি বলবো। তো আমি আসলে পার্ট 4 বলতেছি কারণ এটা প্রপোজিশনের আন্ডারে পড়তেছে। কিন্তু এমনিতে এই টপিকটাই আলাদা প্রেডিকেট অ্যান্ড কি বলে প্রপোজিশন। তো প্রেডিকেট অ্যান্ড কোয়ান্টিফায়ার্স এর অবশ্য টপিকটা আলাদা বাট প্রপোজিশনের আন্ডারই তো পড়তেছে। তো যার কারণে আমি এটাকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করছি। ওকে? তো কিন্তু টপিক আলাদা মানে বুঝার জন্য টপিক আলাদা। একই রকম না আরকি একদম দেখতে একই রকম না বাট কনসেপ্ট কিছুটা দরকার আছে। যাই হোক শুরু করা যাক। তো আমি এটা খুলেই রাখছি ডিরেক্ট যাতে সময় নষ্ট না হয়। তো এটা খুব তাড়াতাড়ি শেষ করে দিব। সেটা হচ্ছে সিস্টেম স্পেসিফিকেশন এক্সাম্পল। আমরা যেমন ওখানে সিস্টেম স্পেসিফিকেশন পড়েছিলাম না যে আমাদের ধাপে, ধাপে প্রত্যেকটা আ করা লাগে মানে কানেক্টেড থাকে লজিক্যাল প্রপোজিশনাল লজিক। তারপর যখন এই কানেক্টেড থেকে আমরা ধাপে, ধাপে কি যাইতে থাকি, যখন হচ্ছে এটা ট্রু আসে পুরা সিস্টেমের যে অ্যান্সারটা তখন ওইটাকে বলে আমরা কনসিস্টেন্ট আর না হলে বলি কনসিস্টেন্ট না। এটার ক্ষেত্রেও ঠিক সেম হ্যাঁ, ঠিক আছে। এটার ক্ষেত্রেও ঠিক সেম। তো শুরু করা যাক একটা উদাহরণ দিয়ে। যেমন এখানে বলছে translate into the predicate logic is used for specifying properties that system must satisfy মানে satisfy করা অথবা consistent কিনা সেটা দেখার। ওকে? ফর এক্সাম্পল ট্রান্সলেট ইন্টু প্রেডিকেট লজিক এই এক্সাম্পলটা দেখলে আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এভরি মেইল মেসেজ লার্জার দ্যান 1 মেগাবাইট উইল বি compressed. If a user is active at least one network link will be available. তার মানে এখানে আমার অনেকগুলো কি করতে হবে? প্রেডিকেট ডিফাইন করতে হবে, তাই না? চলুন শুরু করা যাক। এভরি মেইল মেসেজ এটার সাথে কিন্তু এগুলো কানেক্টেড, তাই না? আচ্ছা। তো এখানে ধরে নিছে যে লেট এম কমা ওয়াই এটা কি বলছে? এভরিটাকে আমরা উঠায় দিলাম। বললাম যে এম মেসেজ বা মেইল মেসেজ সমস্যা নাই। মেইল মেসেজ এম, মেইল মেসেজ এম মানে মেইল মেসেজটা কি? একটা এম ফাইল আছে যেইটা এই মেসেজটা কত বড়? উইল বি কম্প্রেসড। ঠিক আছে? মানে বড় ছিল এটার কম্প্রেসড করা হয়েছে। উইল বি কম্প্রেসড। ওকে? সরি এখানে বলা আছে ইজ লার্জার দ্যান ওয়াই মেগাবাইটস এটা পরেরটা হচ্ছে উইল বি কম্প্রেসড আচ্ছা। এম ইজ লার্জার দ্যান ওয়াই মেগাবাইটস তার মানে এখানে বলছে 1 মেগাবাইট আমরা এই 1 এর জায়গায় ধরে নিলাম এটা ওয়াই মেগাবাইটস ওকে? সেজন্য সেটা এম, ওয়াই কোয়ান্টিফায়ার্স এর মতো করে আরকি করছে এবং হচ্ছে এম ডিনোট করছে কি মেইল মেসেজ এম উইল বি কম্প্রেসড তো এখানে বলল যে এম ইজ লার্জার দ্যান ওয়াই মেগাবাইটস এবং এরকম যদি হয় তাহলে মেইল মেসেজ এম উইল বি কম্প্রেসড ওকে? আচ্ছা। এবার এ দিয়ে ধরছে রিপ্রেজেন্ট ইউজার ইউ নামে একজন পার্সন আছে, ইউ নামে একজন পার্সন আসে সে হচ্ছে কি অ্যাক্টিভ, ইজ অ্যাক্টিভ। ওকে? এন কমা এক্স কেন? কারণ এন দিয়ে রিপ্রেজেন্ট করছে নেটওয়ার্ক লিঙ্ক এন, নেটওয়ার্কের যে লিঙ্কটা আছে সেটা ধরেন এন এবং ইজ স্টেট অফ এক্স, স্টেট এক্স, ঠিক আছে? এক্স নামে একটি স্টেটে সেই নেটওয়ার্কটা চালু আছে। তো এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন আমরা এখানে ভেরিয়েবল কোথায়, কোথায় বসাতে পারি এটা যদি বুঝতে পারি তাহলে এগুলি বানানো কোনো ব্যাপার না। আমরা বুঝতেই পারতেছি মেইল মেসেজ এম একটা ভেরিয়েবল হইতে পারে। কারণ মেইল মেসেজ এখানে বলে দেখেন আবার সেন্টেন্সটা মেইল মেসেজ লার্জার দ্যান 1 মেগাবাইট। তার মানে মেইল মেসেজ বলে একটা এম মেসেজ আছে আমার কাছে। সেটা লার্জার দ্যান 1 এর জায়গায় বললাম ওয়াই মেগাবাইট 1 না হয়তো 2 মেগাবাইটও হইতে পারে। তাই না? আমরা তো এটা সিস্টেম স্পেসিফিকেশন পড়তেছি, রাইট? প্রপোজিশনাল লজিক না ডিরেক্ট। ঠিক আছে? ডিরেক্ট প্রপোজিশন না এটা। এটা হচ্ছে সিস্টেম স্পেসিফিকেশন এর মধ্যে প্রেডিকেটস, কোয়ান্টিফায়ার্স নিয়ে কাজ করতেছি আমরা। ডিরেক্ট প্রপোজিশন না। ওকে? তো উইল বি কম্প্রেসড। তাহলে এটাকে পুরোটাকে আমরা কি বলতে পারি? এভরি মেইল মেসেজ লার্জার দ্যান আমরা কি পড়ছিলাম? ইফ, দেন এরকম পড়ছিলাম না? তার মানে হচ্ছে আচ্ছা এইটা ওইটা এক না। ঠিক আছে? এটা ওইটা এক না। দেন মানে চেয়ে আরকি বুঝাইতেছে। 1 আ মেগাবাইট উইল বি কম্প্রেসড। তো আমি এখানে দেখতে পাইতেছি যে এভরি মেইল মেসেজ এই এভরিটা আমি তুলে দেই। তাহলে আর এম, ওয়াই এখানে বসায় দিই। তো এখানে এম, ওয়াই বসতো বাট এখানে আমাকে ডিনোট করে দিছে ওয়াই এর মান কত 1 ঠিক আছে? আমরা এখানে এজন্য 1 বসায় দিছি। ঠিক আছে? যদি এরকমটা হয়, ইফ মেইল মেসেজ লার্জার দ্যান 1 মেগাবাইট দেন ইট উইল বি বা মেইল মেসেজ উইল বি কম্প্রেসড বলতে পারি কিনা? বলতে পারি। সেজন্য এখানে ইমপ্লিকেশন দেওয়া হইছে। তো ইমপ্লিকেশন আমরা এই সি কমা এম সি আ আ এম বসায় দিলাম আরকি। সি ফাংশন এম। তো এখন হচ্ছে আমরা ভেরিয়েবল এম বসাইছি আচ্ছা। তারপরে হচ্ছে আমরা পরবর্তীতে স্টেটমেন্টে কি বলছে? ইফ এইটা তো শেষ ১ম লাইনের কনভার্সন করা শেষ। এখন হচ্ছে ইফ এ ইউজার ইজ অ্যাক্টিভ, ইফ এ ইউজার ইজ অ্যাক্টিভ
at least one network link will be available. তাহলে হচ্ছে if a user হুম? এই ইউজার বলতে কি বুঝাইতেছে? রিপ্রেজেন্ট ইউজার ইউ ইজ অ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে এই ইউ হবে সেই অ্যাক্টিভ ইউজার যদি থাকে ইফ, এখানে ইফ আছে কিন্তু খেয়াল করেন ইফ কমা আছে তার মানে কি এটা ইমপ্লিকেশন হবে, এটা তো মাস্ট বুঝা যাইতেইছে। তাহলে এটার ইমপ্লিকেশন কি হবে? অ্যাট লিস্ট ওয়ান নেটওয়ার্ক উইল বি অ্যাভেইলেবল, তার মানে অ্যাট লিস্ট এন অ্যাভেইলেবল। এখানে হচ্ছে এর জায়গায় কি বলে জানি এক্স এর জায়গায় বলে দিল অ্যাভেইলেবল। কারণ এক্স এর মান এক্স একটা ভেরিয়েবল এবং ভেরিয়েবলটার মান হচ্ছে অ্যাভেইলেবল। ঠিক আছে? আমরা মান বলতে মনে হয় বুঝি সবসময় 1,2,3 1, 2, 3, 4 এরকম কিছু বা সংখ্যা হবে। অ্যাকচুয়ালি আউটপুট সংখ্যা না হয়ে একটা লেটারও হইতে পারে, একটা ওয়ার্ড হইতে পারে, একটা সেন্টেন্স হইতে পারে। যেমন আপনি ChatGPT তে প্রম্পট দেন, ইনপুট দেন। সে আপনাকে কি দেয়? একটা সেন্টেন্সই তো দেয়, তাই না? এটা একটা ভালো উদাহরণ। ঠিক আছে? আপনি ইনপুট দিলেন টেক্সট, ও আউটপুট দিল টেক্সট। ও তো কোনো নাম্বার টেক্সট দেয় না। তো এইখানে সেই বিষয়টাই চলে আসে যে ওর হচ্ছে আউটপুট হচ্ছে অ্যাভেইলেবল। ওকে? তো এখানে বুঝাইতেছে যে এস এটা ধরে নিছে যে এখানে ধরে নিছে এস এন কমা এক্স, এন হচ্ছে কি নেটওয়ার্ক, এস হচ্ছে কি নেটওয়ার্ক, অ্যাট লিস্ট ওয়ান নেটওয়ার্ক বলছে। তো এখানে এন নেটওয়ার্ক বলে দিছে, আপনি যদি এখানে ওয়ান দেন কোনো সমস্যা নাই, যে ওয়ান কমা অ্যাভেলেবল, ঠিক আছে? আমার নেটওয়ার্ক কি করছে অ্যাভেলেবল হয়েছে কখন? ইফ এ ইউজার ইজ অ্যাক্টিভ, তার মানে এক্সিস্টেন্সিয়াল এক্স এর জন্য সব ইউজার কিন্তু না। যদি বলা থাকতো ইফ অল ইউজার ইজ অ্যাক্টিভ তাহলে আমরা ইউনিভার্সাল ইউজ করতাম, কিন্তু এখানে তো বলে দিছে এ ইউজার ইজ অ্যাক্টিভ, একজন ইউজার অ্যাক্টিভ হইলেই হয়, তার মানে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইউ, দেন হচ্ছে এ ইউ, তাই না? কারণ এখানে একটা ইউজের কথা বলা হইতেছে। তারপরে এক্সিস্টেন্সিয়াল কারণ এট লিস্ট ওয়ান নেটওয়ার্ক, এখানে বলে নাই যে সব নেটওয়ার্ক হচ্ছে তাকে কি করতে হবে? এভেইলেবল হবে। এটা কিন্তু বলে নাই। বলছে এট লিস্ট ওয়ান নেটওয়ার্ক। এখন এট লিস্ট হইলে পরে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। এটা কোনো লিমিটেশন নেই। ঠিক আছে? আনলিমিটেড হইতে পারে। ধরে নিতে পারেন আনলিমিটেড হতে পারে। কিন্তু এরকম তো কিছু বলে নাই ডিরেক্টলি যে অল নেটওয়ার্ক। তাহলে সেজন্য আমরা এটা এক্সিস্টেন্সিয়াল এন দেওয়া হইছে। আচ্ছা, লুইস ক্যারল এক্সাম্পল, এটা আপনারা নিজেরা করবেন। আমি এটা করে দিতে চাই না কারণ এইটা আসলে এইটার থেকেও সহজ। বুঝছেন? এটা ওইটার থেকেও সহজ, এজন্য আর করলাম না। তারপর নেস্টেড কোয়ান্টিফায়ার্স, এইটা একটু কমপ্লিকেটেড। এটা হচ্ছে এবারে নেস্টেড বলতে কি বুঝায়? কোয়ান্টিফায়ার্স মানে যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স, দেন হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্স, তাই না? এখন আমার চিন্তা করতে হচ্ছে নেস্টেড কোয়ান্টিফায়ার্স, অর্থাৎ আমরা নেস্টেড লুপ পড়ছি না যে একটা লুপের ভিতর আরেকটা লুপ থাকে। তেমনি কোয়ান্টিফায়ার্স এর মধ্যে একটা কোয়ান্টিফায়ার্স এর মধ্যে আরেকটা কোয়ান্টিফায়ার্স থাকে। যেমন এখানে দেখতেছেন অল এক্স, এর ভিতরে আবার এক্সিস্টেন্সিয়াল ওয়াই, তাই না? এখন বলতে পারেন যে আচ্ছা তাহলে আমার কোনটা আগে কাজ করবে? মানে প্রেসিডেন্স কার বেশি? এখানে কোনো প্রেসিডেন্স নাই। ঠিক আছে? আপনি অল এক্স, অল এক্স ডিরেক্টলি ২ বার লিখতে পারতেছেন না তো। কারণ আপনার যদি অল এক্স হয়ে থাকে তাহলে আপনি অল ওয়াই কি করে লিখবেন বলেন? তাই না? যদি অল এক্স বলেন তাহলে আবার অল এক্স লেখার তো কোনো মানে যুক্তিগত না। তাই না? আপনি যদি অল এক্স লেখেন তাহলে আপনাকে অল ওয়াই লিখতেই হবে বা এক্সিস্টেন্সিয়াল ওয়াই যেকোনো একটা লিখতেই হবে। আপনি অল এক্স ২ বার তো লিখতে পারবেন না। এখানে তো দরকারই নেই অল এক্স ২ বার লেখা। সুতরাং আপনার ২ রকমের ভেরিয়েবল আপনার নিচে এটা মানে কি বলে সাবস্ক্রিপ্ট এ থাকবেই। ঠিক আছে? যেমন এভরি রিয়াল নাম্বার হ্যাজ অ্যান ইনভার্স। এটার কি হবে? হ্যাজ অ্যান ইনভার্স। এভরি রিয়াল নাম্বার হ্যাজ অ্যান ইনভার্স। বলছে প্রত্যেক রিয়েল নাম্বারের একটা ইনভার্স নাম্বার আছে। ইনভার্স বলতে কি বুঝায় আপনার বলেন? ইনভার্স বলতে যেমন বুঝাইতেছে যে আপনার 5 আছে তো 5 এর ইনভার্স কি? 1/5 এরকম কিছু। তাই না? এরকম কিছুই তো বুঝাচ্ছে আপনার ইনভার্স বলতে। অ্যাকচুয়ালি এটা বুঝাইতেছে ওয়েট ইনভ সরি আহা! কই চলে গেলাম? হ্যাঁ, তো এখানে হচ্ছে ইনভার্স বলতে কি বুঝাইতেছে? আমি যেটা বললাম যে 5 ইনভার্স এ 1/5 হয় এমন না। ইনভার্স বলতে এখানে বুঝাইতে চাইতেছে যে 5 মাইনাস 5 ঠিক আছে? 5 মাইনাস 5, 10 মাইনাস 10 এরকম। ঠিক আছে? এখন আপনি একটু চিন্তা করে আপনি বলতে পারেন যে আচ্ছা অল এক্স তো বুঝলাম, এক্সিস্টেন্সিয়াল ওয়াই কেন? তাই না? আমরা তো এখানে অল ওয়াই ও তো দিতে পারতাম। কেন অল ওয়াই দিলাম না কেন? আর এটা এক্সিস্টেন্সিয়াল এক্স দিলাম না কেন? একটু ভালো করে সেন্টেন্সটা পড়েন। এভরি রিয়াল নাম্বার হ্যাজ অ্যান ইনভার্স, তাই না? অবশ্যই একটাই থাকবে। মনে করেন ৫ আছে, ৫ এর ইনভার্স কি -5 ই আছে, -4 তো আর হবে না। এটা তো সম্ভব না। তো এখানে আমি অল এক্স বলতে কি বোঝাচ্ছে? -1 মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার আছে সব রিয়েল নাম্বার, তাই না? এখন কথা হচ্ছে
আমার y যদি সব হয় তাহলে তো আমার হইতেছে না। একটু চিন্তা করে দেখেন। আপনার কাছে আচ্ছা আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখানে আনি। হ্যাঁ। আপনার কাছে ধরেন একটা কাজ করি আরেকটা আনি, হ্যাঁ। আপনার কাছে হচ্ছে বলল কি যে existential x আর হচ্ছে সরি existential y আর all x, তাই না? আপনার কাছে ধরেন এটা কত আচ্ছা স্টেটমেন্টটা আমি একবার লিখি। x প্লাস y ইজ ইকুয়ালস টু কি 0 ছিল, এরকম ছিল, তাই না? হ্যাঁ, এরকম ছিল। এখন একটু খেয়াল করে দেখেন, আপনার এখানে সব ধরনের ইন্টিজার্স আছে। ইন্টিজার্স বা রিয়েল নাম্বার সব ধরনের নাম্বার আছে। আপনি যেকোনো নাম্বার বসাতে পারেন। -5 ও বসাতে পারেন, -2 ও বসাতে পারেন। কিন্তু y যদি অল দিতেন আপনি, অল দিতেন আপনি তাহলে তো এটা কিন্তু ভায়োলেট করত। এটা ফলস স্টেটমেন্ট আসতো। কেন জানেন? কারণ অল যদি দেন তাহলে এখানে তো মনে করেন -5 আপনি এখানে বসাইলেন, এখানে তো -2 ও বসানো যাইত। যাইত কি না? কারণ অল বলতে কি বুঝায়? যে সব এইটার জন্য -5 এর জন্য সব নাম্বারই এটাকে 0 করে। তাইলে কি হইল স্টেটমেন্ট? হইল না কিন্তু, তাই না? এখন যদি ধরেন এটা হচ্ছে আপনার x এর মান 5 বসাইলেন। তার মানে এটার মান এমন একটা মান হইতে হবে যার কারণে এটা 0 আসবে। সেজন্য এমন একটা মান হইতে হবে। একটা মানকে সে হচ্ছে -5, এটা তো আপনারা বুঝবেনই। কমন সেন্স -5 + 5 = 0। তার মানে এই একটা 5 এর জন্য, অল 5 এর জন্য এমন একটা সংখ্যা আছে যেটা ওকে 0 করে এবং এমন একটা সংখ্যার জন্য সেটা কি y, এবং এর জন্য এমন একটা যেহেতু সেজন্য existential y আছে। বুঝতে পারছেন? এজন্য আমাদের এখানে অল x এখানে existential x নাই এবং হচ্ছে আপনার existential y নাই, অথবা আপনি চাইলে কিন্তু এটা existential x দিয়ে অল y দিতে পারেন। কোনো সমস্যা নাই। কনসেপ্ট কিন্তু একই কিন্তু কনসেপ্ট। ঠিক আছে? যাই হোক। আ তো এখন আসি we can also think of nested propositional function like that. এটা তেমন কিছু বলে নাই। তারপরে হচ্ছে order of quantifiers। যেমন এখানে বলছে যে let p of x, y be the statement x plus y is equals to y plus x, ২ টা কিন্তু সেম মিনিং এ বুঝায়, তাই না? Assume that u is the real number. ঠিক আছে? u is the real number, then all x, all y, p of x, y and all y, all x, y have the same truth value, যেটা আমি একটু আগে বললাম যে আপনি যদি এইখানে existential x দেন এবং all y দেন কোনো প্রবলেম নাই। একই জিনিসই বুঝাইতেছে। ঠিক আছে? আচ্ছা যাই হোক। তো এখন আসি এইটাতে কোয়েশ্চেন অন অর্ডার কোয়ান্টিফায়ার্স। ওকে? লেট ইউ বি দ্য রিয়েল নাম্বারস পি এক্স, ওয়াই, এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু 0। এখন বলছে হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ দ্য ফলোইং। এখন ইউ হচ্ছে কি রিয়েল নাম্বার বলছে, তাই না? রিয়েল নাম্বার কিন্তু অনেক নাম্বার থাকে। অনেক ধরনের নাম্বার, যেমন মাইনাস থেকে একদম প্লাস পর্যন্ত সব ধরনের নাম্বারই থাকে। এখন রিয়েল নাম্বারে যেহেতু এখানে বলছে যে অল এক্স, অল ওয়াই, পি এক্স, ওয়াই, আচ্ছা এক্স ইন্টু ওয়াই সমান 0 হবে, ইজ ইকুয়ালস টু 0 হবে। আম না তো। কারণ আমি যদি এখানে ৫ দেই, এখানে যদি আমি ২ দেই তাহলে ৫ গুণে ১০ হয়, 0 তো হয় না। তাই না? তার মানে এটা ফলস স্টেটমেন্ট। এখন existential y তার মানে একটা সব x এর জন্য এমন একটা আছে existential y, মানে একটা y একটা সংখ্যা আছে যেটার জন্য সবসময় 0 হবে। সেটা কি 0? তার মানে y এর মান যদি 0 দেই আর x এ যতগুলাই মান বসাই না কেন 0 হবে। ঠিক আছে? তার মানে ট্রু। তারপর existential x এর জন্য তেমনই ওই যে যেটা আমরা পড়ে আসলাম যে এটা যদি existential x দেই এবং all y দেই তাহলেও সেম কথা, কারণ x এর মান তাহলে 0 ধরলাম আর y তে সব ধরনের মানই আমি বসায় দেখলাম, হ্যাঁ 0 ই আসতেছে। existential x এর জন্য existential y of course true, কারণ আপনি যদি এখানে existential 1 মানে একটা ধরেন, যেমন 2 ধরলেন, কিন্তু existential y 0 ধরলেন, তার মানে অবশ্যই এটা কি 0 আসবে। তার মানে এটাও ট্রু। আশা করি বুঝতে পারছেন। তেমনি এইটাও আপনারা এভাবে সলভ করে দেখবেন যে আপনাদের জন্য টাস্ক থাকলো। যদি বুঝতে পারেন আপনারা কমেন্ট সেকশনে বলবেন অ্যান্সার কি। আমি রিপ্লাই করার চেষ্টা করব। কোয়ান্টিফিকেশনস অফ টু ভেরিয়েবলস বলছি, স্টেটমেন্ট এটা বলছে p of x, y is true for every pair x, y. There is a pair x, y for which p x, y is false. তার মানে এমন একটা পেয়ার থাকবে যার কারণে এটা ফলস স্টেটমেন্ট দাঁড় করাতে পারবে। হ্যাঁ, এটা সত্যি। তো এই জিনিসপাতিগুলো হচ্ছে আপনারা এখানে আমরা কইরা আসছি, এখানে আপনারা কইরা আসবেন। সুতরাং এটা যে সেকেন্ড বার পড়া লাগবে এমন না এবং মুখস্থ করতে হবে এমনও না। আপনারা এখান থেকেই সলভ করে ফেলতেছেন। এগুলো আর পড়া লাগবে না।
এখানে আসেন এগুলা পড়া লাগবে। এগুলা অনেক ইম্পোর্টেন্ট, এগুলা প্রশ্নে আসে। যেমন একটা এক্সাম্পল ধরো ট্রান্সলেট দ্য স্টেটমেন্ট এই যে এখানে এটা। তো এইটাকে আমরা ট্রান্সলেট করতে হবে। এটা লজিক্যাল ভাবে দেওয়া আছে, এটাকে আমাদের ভাঙায় দেন এরকম সেন্টেন্স বানাইতে হবে। তো দেওয়াই আছে যে সি অফ এক্স ইজ এক্স হ্যাজ আ কম্পিউটার এবং এফ এক্স কমা ওয়াই এটা যেটা এক্স অ্যান্ড ওয়াই আর ফ্রেন্ডস অ্যান্ড দ্য ডোমেইন ফর বোথ এক্স কমা এক্স অ্যান্ড ওয়াই কনসিস্ট অফ অল স্টুডেন্টস ইন ইউর স্কুল। তার মানে অল স্টুডেন্টস অফ ইন ইউর স্কুল এক্স কমা ওয়াই। আচ্ছা, তাহলে এটা কি হয়? এখানে যেহেতু অল আছে তার মানে আমাকে এভরি বসাইতে হবে। আর স্টুডেন্টস এর কথা বলা আছে তার মানে স্টুডেন্টস সি অফ এক্স সরি ওকে এক্স যেহেতু দেওয়া আছে তার মানে স্টুডেন্টস ওকে এভরি স্টুডেন্টস ইন ইউর স্কুল স্কুলের কথা বলছে এটা, তাই না? অ্যাজ আ কম্পিউটার আর ইউর ফ্রেন্ড ইন ইউর স্কুল বলা আছে, ঠিক আছে? ইন ইউর স্কুল বলা আছে তার মানে স্টুডেন্টস ইন ইউর স্কুল হ্যাজ সি অফ এক্স দেওয়া আছে, তাই না? সি অফ এক্স দেওয়া আছে হ্যাজ এ কম্পিউটার অর এখানে কিন্তু অর চিহ্ন দেওয়া আছে, দেখেন ভালো করে এই যে অর চিহ্ন দেওয়া আছে। অর এক্সিস্টেন্সিয়াল ওয়াই কোনটা দেওয়া আছে, সি অফ ওয়াই কোনটা, ওয়াই বলতে কি বুঝেছে অল স্টুডেন্টস। আচ্ছা অর ওয়াই বলতে বুঝাইতেছে যে কই আছে এই যে এক্স অ্যান্ড ওয়াই আর ফ্রেন্ডস, এক্স অ্যান্ড ওয়াই আর ফ্রেন্ডস। তাহলে হচ্ছে কি বুঝাইতেছে যে এক্স অ্যান্ড ওয়াই এফ অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে? এখানে সি অফ ওয়াই বুঝাইতে চাইতেছে যে ওয়াই আর ফ্রেন্ডস, তাই না? তার মানে ওয়াই আর ফ্রেন্ডস মানে অর হ্যাজ এ ফ্রেন্ড হু হ্যাজ এ কম্পিউটার, এখানে কি বলতে চাইতেছে ওই গেল এই যে সি অফ এক্স। তো এখানে এফ অফ এক্স কমা ওয়াই এক্স অ্যান্ড ইউ আর ফ্রেন্ডস। তো সুতরাং এখানে হু হ্যাজ এ কম্পিউটারটা বসে গেল। এভাবে করে হচ্ছে আপনারা সলভ করতে পারেন। যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই, আপনি ডিরেক্ট হচ্ছে অ্যাপ্রোচ করতে পারেন, কমেন্টে বলতে পারেন, আমি ওখানেও আপনার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। ওকে, তো এখানে কি বলতে চাইতেছে কই গেল? হ্যাঁ, পরে ট্রান্সলেট দিস স্টেটমেন্ট এক্সিস্টেন্সিয়াল এক্স অল ওয়াই অল জেড এফ অফ এক্স কমা ওয়াই এফ এক্স কমা জেড। আচ্ছা এইটারই আর কি এই ডোমেন এইগুলাই মনে হয়। হ্যাঁ ডোমেন এগুলাই। আচ্ছা চলেন এটা সলভ করি। বলছে এক্সিস্টেন্সিয়াল দেয়ার ইজ এ স্টুডেন্ট। আচ্ছা এখানে কি বলতে চাইছে? আচ্ছা এক্সিস্টেন্সিয়াল এক্স বলছে না, এর জন্য দেয়ার ইজ এ স্টুডেন্ট বলছে। কারণ এক্সিস্টেন্সিয়াল এক্স বলতে কি বোঝায়? সাম, বা এখানে যদি আপনি দেয়ার ইজ সাম স্টুডেন্ট এরকমও বলা যাইতো। বাট এখানে দেয়ার ইজ এ স্টুডেন্ট বলছে, তো কোনো সমস্যা নাই। ওকে সরি। এই যে স্টুডেন্টস, এখন এখানে বলছে নান অফ হুজ ফ্রেন্ডস। আমি এটা পাইতেছি না আসলে। এই যে হ্যাঁ, এক্স অ্যান্ড ইউ আর এ ফ্রেন্ড ওয়াই আর এ ফ্রেন্ডস। আচ্ছা এখানে নান অফ কেন বলছে? ও আচ্ছা ওয়াই নট ইকুয়ালস টু জেড বলছে। আচ্ছা এইটা মনে হয় এইটা না অ্যাকচুয়ালি, ওয়েট, না এইটার মনে হয় এইটার না, কারণ এখানে জেড এর কোনো কথা বলে নাই। ভালো করে দেখেন এক্স অ্যান্ড ওয়াই এর কথা বলছে, কোনো জেড এর কথা বলে নাই। এটা এটার স্টেটমেন্ট না অ্যাকচুয়ালি, মনে হয় এটা মিসিং আছে কোনো স্লাইড। ওকে, হ্যাঁ তাই আছে। আসলে আমাদের হচ্ছে এই ইয়েতে মানে ভার্সিটিতে হচ্ছে এই স্লাইডটা এড়ায় গেছিল, বুঝছেন? আমাদের জাস্ট আমি পরে জাস্ট এটা পড়ছিলাম, এটা জাস্ট পড়ছিলাম। মানে এটা পুরো এড়ায় গেছিল, তো ভাবছি তাহলে একটাই পড়ে যাই, এটাই খালি পড়ছিলাম আমি নিজের মতো করে। বাট এটা আমি সলভ করি নাই। বাট দেখতেছি যে জেডের কোনো দেখতেছি না আমি। তো এটা ইনকমপ্লিট, যাই হোক। ট্রান্সলেটিং ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট ইনটু প্রেডিকেট লজিক। ওকে, এখানে কি বলতে চাইছে? দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিজার্স ইজ অলওয়েজ পজিটিভ ইনটু আ লজিক্যাল এক্সপ্রেশন। ওকে, ইট মিনস ফর অল পজিটিভ It means for all positive integers x and y, x plus y is positive. The result is, okay, এটা একটু বুঝাই বলি। The sum of two positive integers. The sum of two positive integers is always positive. আচ্ছা, তার মানে দুইটা পজিটিভ ইন্টিজার্সের ইজ অলওয়েজ পজিটিভ। তার মানে এখানে কি বলতে চাইতেছে? দ্য সাম অফ, এখানে তো এমন বলে নাই যে সাম বলে নাই, এটা হচ্ছে সাম মানে যোগের কথা বলতেছে, তাই না? তো ফর অল এখানে ধরলো যে ফর অল পজিটিভ ইন্টিজার্স এক্স, হ্যাঁ, অ্যান্ড ওয়াই, টু পজিটিভ ইন্টিজার্স আছে ফর অল পজিটিভ ইন্টিজার্স এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই এক্স প্লাস ওয়াই ইজ পজিটিভ। তাহলে অল পজিটিভ ইন্টিজার্স তার মানে কি অল এক্স হবে, তাই না? এখন অল এক্স
এবং অল ওয়াই, কারণ অল পজিটিভ ইন্টিজার্স এক্স, অল পজিটিভ ইন্টিজার ওয়াই, ঠিক আছে? এক্স ইজ গ্রেটার দেন 0, কারণ এখন আমাকে পজিটিভ ইন্টিজার্স লাগবে, তাই না? এটা দিয়ে তো ইন্টিজার্স বুঝাচ্ছে যে অল ইন্টিজার্স। আমি যেটা বললাম যে অল পজিটিভ ইন্টিজার্স, অ্যাকচুয়ালি ভুল বলছি, সরি। এটা আসলে বোঝায় যে অল ইন্টিজার্স, ঠিক আছে? এইটা অল ইন্টিজার্স, যে ইন্টিজারের মধ্যে একটা যেমন ইন্টিজার আছে যেটা ওয়াই, ঠিক আছে? এটা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, কিন্তু আমরা এখানে কন্ডিশন দিয়ে দিছি যে এটা 0 থেকে বড় হইতে হবে এক্সকে, এবং ওয়াই হচ্ছে কি হতে হবে, 0 থেকে বড় হইতে হবে। এবং এইটা কি হবে, ইফ দুইটা যদি পজিটিভ ইন্টিজার্স হয়, দুইটা যদি পজিটিভ ইন্টিজার্স হয়, তাহলে তাদের যোগফল ইফ, ঠিক আছে? দুইটা যদি পজিটিভ ইন্টিজার্স হয় তাহলে দেন এক্স প্লাস ওয়াই কি হবে, 0 থেকে বড় হবে, যেটা পজিটিভকেই নির্দেশ করতেছে। আর কিছু বুঝতে পারছেন? তো সবগুলার স্লাইডের মধ্যে ২ টা আগের পার্টের মধ্যে এই পার্টটা একটু কঠিন। বাট বুঝতে পারলে একদমই সহজ। তারপরে এগুলা একটু কেমন জানি লাগতে পারে, বাট বুঝতে পারলে সহজ। যেমন এক্সাম্পল 1 দেখি, ব্রাদার্স আর সিবলিংস। ওকে। এখন কথা হলো অল ব্রাদার্স, হুম? এক্স হচ্ছে কি ব্রাদার্স, আর সিবলিংস হচ্ছে ওয়াই। তার মানে এক্স আর ওয়াই, ঠিক আছে? এক্স আর ওয়াই। এখন ব্রাদার্স আর সিবলিংস, ব্রাদার্স আর সিবলিংস মানে ব্রাদাররা, ভাইয়েরা কি হতে পারে? সিবলিং হইতে পারে, তাই না? তো অল এক্স বি অফ এক্স কমা ওয়াই, অর্থাৎ ব্রাদার্স, প্রত্যেকটা ব্রাদার্স সিবলিংস, এবং এইটাই এখানে আবার বলতে চাইতেছে যে প্রত্যেকটা ব্রাদার্স আবার সিবলিং এর মতন। এখন সিবলিংহুড ইজ সিমেট্রিক, মানে প্রত্যেক ব্রাদার সিবলিংস, এবং যেহেতু প্রত্যেক ব্রাদার্স আর সিবলিং, তার মানে প্রত্যেক ব্রাদার্সই এবং সিবলিং এর মধ্যেই পড়তেছে। আর সিবলিংহুড ইজ সিমেট্রিক এটা বলতে কি বুঝায়? আসলে আপনার যে সিবলিংহুড, সিবলিং এর সাথে অবশ্যই সিবলিং সিমেট্রিক হয়। তার মানে হচ্ছে এক্স কমা ওয়াই, অর্থাৎ সিবলিং যদি হয় আরেক সিবলিং এর সিমেট্রিক, তাহলে সেই যে সিমেট্রিক এর কথা বললাম, যে সিবলিং এর সাথে সিমেট্রিক বললাম, সেই সিবলিংও তো তার সাথে সিমেট্রিক হবে, তাই না? বুঝতে পারতেছেন? মানে আমি যদি হচ্ছে আপনার সিবলিংস হই, ঠিক আছে? আমার যে কিছু গুণ-টুন আছে বা আমার যে চেহারার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা কি আপনার সাথে মিল আছে? ঠিক আছে? এখন আপনি যেহেতু আমার সিবলিংস, সুতরাং আপনি কি আপনার চেহারার মতন চেহারা, মানে কিছু বৈশিষ্ট্য কি আবার আমার সাথে মিল আছে? মানে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি বলতে পারতেছেন। তো বিষয়টা হচ্ছে এইটাই আরকি বুঝাইতে চাইতেছে। এখানে কিন্তু ব্রাদার্স আর সিবলিংস, বাট সব সিবলিংস তো আবার ব্রাদার্স না। এটা আসলে এটা বুঝাইতে চাইতেছে। যদি এরকমটা হইতো যে সব সিবলিংসই ব্রাদার্স হয়, তাহলে হচ্ছে এটা y, x হইতো। ঠিক আছে? এভরিবডি লাভস সামবডি, তার মানে এভরিবডি x লাভস y, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বুঝতে পারছি সামবডি কি বলতে চাইতেছে, কিছু মানুষকে বুঝাইতে চাইতেছে, তার মানে কি এক্সিস্টেনশিয়াল y। আর যেহেতু বলছে এভরিবডি, তার মানে অল x, এটাই বুঝাতে চাইছে যে L x, y। তো বাকিগুলা এরকমভাবেই হয়ে যাবে। এগুলো এইটাই একটু কেমন জানি লাগতে পারে। বাট আশা করি আমি বুঝাতে পারছি আপনাদেরকে একদম লজিক্যাল ভাবে। হ্যাঁ, বাকিগুলো একদমই সহজ। এগুলা নিজেরা করে ফেলতে পারবেন। আচ্ছা, এই সলিউশন ফ্রম এক্সারসাইজগুলো আমি করে দিব না। এটা আপনারা করেন। যদি না পারেন তাহলে কমেন্ট সেকশনে বলবেন। আর যদি পেরে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে ১ এর A হচ্ছে এইটা ছিল, ১ এর B ছিল এইটা। আমি হচ্ছে আপনাদের প্রত্যেকজনকে রিপ্লাই দিব। আর অবশ্যই একটা হার্ট দিব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং ভিডিওটা শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব না করলেও ভিডিওটা শেয়ার করাটা আমার কাছে মনে হয় বেশি জরুরি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।